আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার ওই ঘটনাটা জানেন না? উনি উটের উপরে কইরা অনেক গিফট টিফট প্রেজেন্ট নিয়ে আসতেছেন, বাড়ি ফিরতেছেন, গভর্নর ছিলেন, রিটায়ার করছেন, বাড়ি ফিরতেছেন। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন যে এগুলো কি? বলে মানুষজন আমাকে ভালোবাসা দিছে আর কি। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, তুমি না সেই লোক যাকে না খাইতে পাইয়া রাস্তায় পড়ে থাকতা আর তোমারে জুতা দিয়ে পাড়া দিয়ে যাইতো? তুমি এত পপুলার কবে থেকে হইলে যে তোমারে মানুষে ভালোবাসা উট ভর্তি গিফট দিছে? এটা তোমারে দেন, এটা তোমার চেয়ারে দিছে। বাংলাদেশে আমাদের অবস্থাটা এমন হয়েছে যেটা ইম্পসিবল, যে নিছেন কিনা ঘুষ সেটা ডিপেন্ড করে আপনার কি ক্ষমতা আছে বা আপনি কে বা আপনার দিনই ওরিয়েন্টেশন কি, কিন্তু দিছেন কিনা এইটা আমার মনে হয় যাই না হোক না জানা হোক আপনি কোথাও না কোথাও দিয়ে থাকবেন, কোনো না কোনো সময় দিয়ে থাকবেন, তা নাইলে আপনার কোনো কাজ আগাবে না। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ ফাইনা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এই যে বইটা ধরে পড়তেছি তার 24তম চ্যাপ্টার পড়বো আমরা। বইটার নাম প্রত্যেকবারই উল্লেখ করি আমি, জাস্ট নতুন যদি কেউ থাকেন সেই জন্য, অনলাইনেও অনেকে জয়েন করেন। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সামাজিক আচরণ অথবা সামাজিক রীতিনীতি বা সামাজিক আহ অভ্যাস। হ্যাবিটস মানে তো অ্যাকচুয়ালি অভ্যাস হয়, কিন্তু উনি ঠিক অভ্যাস সেন্সে বলতে চান নাই, সব মিলে বলতে চাইছেন আর কি, যে আমরা এই সব জিনিসগুলো করে থাকি, গুনাহ, সোজা কথা। তার উপরে বইটা, আহ এটার লেখকের কথা আমি আগে বলছি, আবার বলতেছি, উনি একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম, ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া MA অন্দিগো। এই বইটা 2013 সালের এডিশন, যেটা আমরা পড়তেছি, IIPH এর বই। এই বইতে উনি 40টা চ্যাপ্টার রাখছেন, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে কবিরা গুনাহ আছে, সেই কবিরা গুনাহ অনুযায়ী সেই চ্যাপ্টারের ব্যাপারে আলোচনা। তো আজকের যে এইটা কবিরা গুনাহ আমরা অ্যাড্রেস করব সেটা হচ্ছে করাপশন। করাপশন হেডিং এ দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি উনি দুইটা জিনিস আহ, একসাথে বলতে চাইছেন, একটা হচ্ছে ঘুষ, একটা তার সাথে করাপশন মিলিয়ে বলতে চাইছেন। এখানে আপনি জানেন প্রত্যেকটা চ্যাপ্টারে একটা কি হাদিস থাকে বা রুট হাদিস থাকে। আজকের চ্যাপ্টারের রুট হাদিস আসলে দুইটা, একটাই একই একই রকম কথা কিন্তু দুইটা হাদিস দিয়ে করছেন। প্রথমটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। আহ, এটা হচ্ছে আপনার আহমদের হাদিস, যেটার সেই হাদিস, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ has cursed those who give and those who accept bribes with regard to any judgment. কোনো বিচারের ব্যাপারে ফয়সালার ব্যাপারে যারা ঘুষ নেয় এবং যারা ঘুষ দেয় তাদেরকে আল্লাহ অভিশাপ অভিসম্পাত দিয়েছেন, বা আল্লাহর অভিশাপ তাদের উপরে। এই সেন্সটা হচ্ছে এটা, কার্সড, আল্লাহ হ্যাজ কার্সড। সেকেন্ড হাদিস সিমিলারই, আব্দুল্লাহ ইবনে আমর বিন আল আস তার বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সরি, এটা আল্লাহ রসুল, মাফ করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কার্স করছেন। আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে আমর বিন আল আস বলতেছেন যে আল্লাহ's মেসেঞ্জার কার্স দ্য ওয়ান হু ব্রাইবস এন্ড দ্য ওয়ান হু রিসিভস ব্রাইবস। আল্লাহ রসুল তাদেরকে অভিশাপ দিয়েছেন যারা, লানত বলি না আমরা একটা কথা, লানত বলি, আরবিতে লানত কথাটা বলি, আহ এখানে ওই শব্দটা ইউজ করছে, লানা পাস্ট টেন্সে বলে করছেন। প্রথম হাদিসটাতেও মনে হয় তাই, দেখি একটু, হ্যাঁ ওইখানে লানা কথাটা ইউজ করছেন, লানত কথাটা আর কি, সোজা কথা। তো বলতেছেন যে যারা ঘুষ নিবে এবং যারা ঘুষ দিবে তাদেরকে, এটা বুখারী এবং আবু দাউদের হাদিস, সেকেন্ডটা বুখারী এবং আবু দাউদের হাদিস, যে আল্লাহ রসুল তাদেরকে কার্স করছেন। আর আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ কার্স করছেন, সেটা ছিল আহমদের হাদিস। দুইটাই সহি হাদিস, বা দুইটারই স্ট্যাটাস ভালো, হাদিসের স্ট্যাটাস ভালো। এই হচ্ছে মোটামুটি কথা 24তম চ্যাপ্টার করাপশনের উপরে। এরপরে বলতেছেন যে ঘুষ দেওয়া এবং নেওয়া দুইটাকেই কার্স করছেন। যারা একদম ইয়াং, যারা বেশি ছোট, একটা ছোট বাচ্চা আসে এখানে, এই ছোট বাচ্চা এছাড়া যারা গ্রোন আপ, তারা ঘুষ নেন নাই হয়তো, আমি জানি এখানে 100% হয়তো ঘুষ নেন নাই, কিন্তু ঘুষ জীবনে 1 পয়সা দেন না, এটা এটা আল্লাহর নামে শপথ করে বলা খুব মুশকিল, তাই না? কারণ অনেক সময় এটা আপনি জানেন বা না জানেন আপনি দিচ্ছেন।
আমি একটা এক্সাম্পল দিই, আমার নিজের লাইফের এক্সাম্পল। আমার একটা গাড়ি, আমি এই গাড়িটা জাপান থেকে আনা হয়েছে। আমাদেরই এই স্কুলের গার্ডিয়ান, গ্রামীণ ফোনে চাকরি করেন এক ভাই, উনি সাইড লাইনে গাড়ির ব্যবসা করেন, উনি আইনে দিয়েছে। উনি খুব আল্লাহওয়ালা লোক, কিন্তু আমি জানি এটার প্রত্যেকটা স্টেপে তাকে কাউকে না কাউকে পয়সা দিতে হয়েছে। এমনকি মংলা বন্দরের গেটটা যে খুলে দিছে, ফাইনালি সব কাগজপত্র শেষ হওয়ার পরে ঢাকায় ড্রাইভ করে নিয়ে আসছে না কেউ, ওই গেটটা খোলার জন্য যে গেট খুলছে তাকেও হয়তো পয়সা দিতে হয়েছে। এছাড়া কিছু নড়বে না এই দেশ। সুতরাং এটা খুব ডিফিকাল্ট যে আপনারা কেউ শপথ করে বলতে পারবেন যে জীবনে জানতে অজান্তে 1 পয়সা দেন নাই ঘুষ। এইটা একদম ইম্পসিবল একটা ব্যাপার। হয়তো আপনাকে ঘুষ কথাটা কেউ বলে নাই, বা আপনি হয়তো ঘুষ কথাটা চেয়ে নেয় নাই আপনার কাছে, অন্য কিছু বলছে। যেমন উনি আমাকে কি বলছেন যে এই হচ্ছে খরচ, ঢাকার থেকে এখানে আসতে, মানে কি বলে, জাপান থেকে আমার বাসা পর্যন্ত গাড়িটা আসছে, টোটাল খরচ হচ্ছে এত। আমি ওনাকে জিজ্ঞেস করতে যাই নাই যে মংলার গেটে কি ওই লোক আপনার কাছে পয়সা নিছিল যখন গেটটা খুলে দিছে, কিন্তু আমি নিশ্চিত নিছে। একটা গেট কাউকে দিয়ে খুলে দিতে পারবেন না পয়সা ছাড়া। মানে গেট বলতে আমি বলতেছি যেখানে, যে গেট খোলার ভিতরে আপনার একটা প্রাপ্তি আছে, প্রাপ্তি মানে ধরেন আপনি সব কাগজপত্র শেষ করছেন, এখন গাড়িটা চালায় নিয়ে বাড়ি চলে যাবেন, সব শেষ, কাস্টমস দিছেন, ডিউটি দিছেন, ট্যাক্স দিছেন, এলসি টেলসি সবকিছু শেষ। ফাইনালি যে গেটটা খুলবে সেও বলবে যে আমার কিছু দেন, অথবা বকশিস দেন, বা যেটাই নাম নাম যাই বলেন, এটা আছে। আমি সেটা বলতে চাই, বাংলাদেশে আমাদের অবস্থাটা এমন হয়েছে যেটা ইম্পসিবল যে নিছেন কিনা ঘুষ, সেটা ডিপেন্ড করে আপনার কি ক্ষমতা আছে, বা আপনি কে, বা আপনার দিনই ওরিয়েন্টেশন কি। কিন্তু দিছেন কিনা এইটা আমার মনে হয়, যাই না হোক না জানা হোক, আপনি কোথাও না কোথাও দিয়ে থাকবেন, কোনো না কোনো সময় দিয়ে থাকবেন। তা নাইলে আপনার কোনো কাজ আগাবে না, সিম্পল কথা, কোনো কাজ আগাবে না। তো এইখানে বলতেছেন যে এই জন্য আমরা খুব দুরবস্থার ভিতরে আছি, এটা তো কবিরা গুনাহ, এবং আমরা খুব খারাপ একটা অবস্থায় আছি। আমরা যেন এটাতে ইউজ না হয়ে যায়, এবং আমরা যেন সবাই মনে না করি যে আমরা ঠিকই আছি, আমাদের কোনো সমস্যা নাই, এটাই যেন মনে না করি। এই জন্য এটা পড়াটা আমাদের ভিতরে খুব জরুরি। যদিও জিনিসগুলো দেখবো যে আমাদের খুব পরিচিত, আমাদের সমাজের কথা বলতেছে, তারপরেও উনি বলতেছেন ব্রাইবারি মিনস গিভিং অর রিসিভিং গিফটস ইন রিটার্ন ফর ফেভার্স। গিফট, কোন একটা গিফট দিলেন একটা ফেভারের পরিবর্তে, অথবা পয়সা দিলেন, যেটাই বলেন আপনি। করাপশন ইজ এ ব্রডার টার্ম। এইবার বলতেছেন যে চ্যাপ্টারটার নাম শুধু করাপশন দিয়েছেন, কিন্তু করাপশন হচ্ছে একটা ব্রডার টার্ম, একটা একটা বড় টার্ম যেটার ভিতরে অনেক কিছু আসে। কাভারিং নট অনলি ব্রাইবারি, এটাতে যে শুধু ব্রাইবারি তা না, শুধু ঘুষটাই করাপশন না, করাপশনের ভিতরে অনেক কিছু আসে। বাট অল ফর্মস অফ মিসকন্ডাক্ট ইন রিটার্ন ফর গিফটস, যত রকমের দুষ্কর্ম হইতে পারে, গিফটের বিনিময়, মানে টাকার বিনিময়, কোনো সার্ভিসের বিনিময়, আপনার দিল না, টাকা দিল না, গিফটও দিল না, কিন্তু আপনি বললেন আমার ভাতিজের ওইখানে একটু চাকরি তাহলে ব্যবস্থা করে দেন, এটাও ঘুষ। মানে যে খাচ্ছে জিনিসটা, একজন জাজ ধরেন, সে একটা জাজমেন্ট দিবে, একটা ফয়সালা দিবে, দিতে গিয়ে টাকা চাইতে পারে, গিফট চাইতে পারে, বা গিফট টাকা নিচ্ছে, গিফট টাকা নিবে না, বললো গিফট টাকার দরকার নাই, আমার ভাতিজাটার একটা চাকরি দিয়ে দেন আপনার ওই ওই কোম্পানিতে, যে কোম্পানির জন্য আপনি কেস করতেছেন, হয়ে গেল না, এটাও ঘুষ। সার্ভিসেস অর এনি কাইন্ড অফ মেটেরিয়াল গেইন, যেটা দিয়ে আপনার কোনো গেইন হয়, আপনি কিছু লাভ করেন, হয়তো ডিরেক্টলি লাভ করেন আর প্রকারান্তরে লাভ করেন, যেটা আপনার আদারওয়াইজ পাইতেন না। যে জাজ যে ঘুষ খাচ্ছে সে আদারওয়াইজ এটা পাইতো না, কোনো একটা কাজ সে ধরে রাখছে, সেটার বিনিময়ে সে এমন একটা কিছু পাচ্ছে যেটা আদারওয়াইজ সে পাইতো না, সেই গেইনটার কথা বলতেছেন, সেটা আসবে এখানে কথাতে। মানে করাপশনের আন্ডারে এগুলো সব আসবে। তারপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহ কার্স করছেন, আল্লাহ লানাত দিছেন, হু হু গিভ সাম অফ দেয়ার ওয়েলথ, যারা তাদের নিজেদের কোনো কিছু কিছু সম্পদ দিয়ে দেয় টু এনি অথরিটি, যাদের কর্তৃত্ব আছে তাদেরকে দেয়। ঘুষ তো আর আপনার রাস্তার ফকিরে দিবেন না, দেওয়ার দরকার নাই। যার কাছে আপনার কিছু ধরা আছে, যার আপনার কিছু দেওয়ার আছে, যার কাছে কোনো অথরিটি আছে, যে কিছু কন্ট্রোল করে, তাকেই কিন্তু মানুষ ঘুষ দেয়। রাস্তায় গিয়ে আপনার ফকিরে বলবেন না ভাই 10 টাকা ঘুষ নেন, কারণ তার কিছু দেওয়ার নাই। এই কথাটা আসতেছে আর কি। ওয়েলথ তাকে দিলেন যার এনি অথরিটি, লাইক লাইক বলে বলতেছেন, যেমন জাজ। সবচেয়ে বেশি করাপশন এটা না, জাজ। আমরা কি বলি, মানে কি, মানে পবিত্র আদালত কি সব আছে না, পবিত্র আদালত কি সব, জুডিশিয়ারি হেন তেন। আমাদের জুডিশিয়ারি তো শেষ বহুত আগেই। সারা দুনিয়াতেই কিন্তু কোনো না কোনো ফর্মে জুডিশিয়ারি তো করাপশন চলে। গভর্নমেন্ট, এই যে দেখবেন যে আমেরিকান গভর্নমেন্ট, এই যে ট্রাম্প যদি জিতে, আইসে এসে বলার চেষ্টা করবে সুপ্রিম কোর্টের 9টা জাজ থাকে ওদের, এই 9টা জাজের ভিতরে 5 জন যেটা বলবে ওটা হলো আলটিমেট ডিসিশন আমেরিকান ইসে পলিটিক্সে। ধরেন কোন একটা জিনিস নিয়ে ডিসপিউট লাগলো, দেখা গেল প্রেসিডেন্ট এবং তাদের ওই যে সিনেট বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেস যেটাকে বলে, দুইটা মিলায় কংগ্রেস বলে,
প্রেসিডেন্ট এবং কংগ্রেস মুখামুখি এবং ইকুয়াল ইকুয়াল আর কি, মানে কেউ কাউরে ছাড় দিতেছে না, তখন ফাইনাল ডিসিশনটা কারা দিবে? ওই 9 জন জাজের ভিতরে 5 জন যেদিকে দিবে সেটাই কিন্তু ভ্যালিড, বা সেটা দিয়েই মানে ফয়সালা হবে। এই জন্য দেখবেন যারা প্রেসিডেন্ট হবে আইসাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে নিজের পক্ষের, ডেমোক্রেটরা চেষ্টা করে তাদের পক্ষের, রিপাবলিকানরা চেষ্টা করে তাদের পক্ষের জাজকে কিভাবে ইনস্টল করা যায়। এবং ওই সমস্ত জায়গায় আমেরিকার মতো, আমেরিকার সোসাইটিতে আপনার আমার মতো দৈনন্দিন জীবনে আপনি গিয়া আপনার গরু চুরি হয়েছে গিয়া কোর্টে গেছেন, এইসবে ঘুষ বা এই দরকার নাই। বড় বড় জিনিসে হবে এগুলো, বড় বড় জিনিসে হবে যেগুলো সাধারণ মানুষের ব্রেইনেরও বাইরে আর কি। ইলেকশনে যেমন রিগিং হয়েছে কিনা বা এই সমস্ত জিনিসে ইউজুয়ালি তারা ঠিক জাজমেন্টটাই দেয় ইউজুয়ালি। কিন্তু যখন ওই রকম পর্যায়ের একটা করাপশন হয় যে একটা প্রেসিডেন্ট হবে কি হবে না, সেখানে দেখা যায় অনেক সময় তারা মুখের দিকে তাকায় বা অন্যই হয়। আপনারা জানেন এই আহ, ছোট বুশ, আপনাদের যাদের মনে আছে, ছোট বুশ যে ওই যে সেপ্টেম্বর 11-এর সময় প্রেসিডেন্ট ছিল, ওই সময় তার প্রতিদ্বন্দ্বী কে ছিল? ডেমোক্রেট আলগর। অ্যালগর ছিল তার আগে ক্লিন্টনের আন্ডারে ভাইস প্রেসিডেন্ট। অ্যালগর কিন্তু জিতে গিয়ে সেলিব্রেশন শুরু করে দিছে, তারপরে সেই রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে আমেরিকাতে। এই আপনার মনে করেন যে আমাদের দেশে খালি হয় এগুলা? এগুলা ওইখানে হয়, অন্য স্কেলে হয়, তারপরে রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, ওরা সেলিব্রেশন শুরু করে দিচ্ছে, তারপরে চেঞ্জ হয়েছে। এবং এইবারের তো দেখলেন যে এই যে গতবার এই যে বাইডেন যেবার জিতলো আর কি, সেইবার তো আপনার মানতে চায় নাই তাদের রেজাল্ট। এবং ট্রাম্পের তো চলতেছে, ট্রাম্পের তো কেস চলতেছে এখনো, অব্যাহতি দিছে, মানে টেম্পোরারি অব্যাহতি দিচ্ছে তাকে, কেস চলতেছে এখনো। সে জর্জিয়াতে লিটারালি বলছে যে রেজাল্টটা তার দিকে যেন ঘুরায় দেওয়া হয়। জর্জিয়াতে তাদের হোল্ড ছিল, তাদেরকে বলছে যে রেজাল্টটা যেন ঘুরায় দেওয়া হয়। তো এইসব সব দেশেই আছে, কিন্তু অন্য দেশে কি আছে, কাফেররা এগুলো করতেই পারে, তা কাফেরদের আমাদের কাফেরদের থেকে আমরা চরিত্র আশা করি না, কিন্তু মুসলিম দেশগুলোতে যে অবস্থা সেগুলাই উনার কনসার্ন, এবং আমাদেরও কনসার্ন সেটা যে আমাদের কি অবস্থা। তো বলতেছেন যে আল্লাহ রসুল আমাদেরকে আরো বলছেন যে উনি কার্স করছেন, উনি লানাত করছেন আল্লাহ রসুল, দ্য ওয়ান হু একসেপ্টস ব্রাইব এন্ড ডিউ টু দ্য কারাপশন ইট ক্রিয়েটস ইন এ সোসাইটি। কেন এটাকে লানাত করছেন ঘুষকে? কারণ এটার অনওয়ার্ড এফেক্ট আছে, এখান থেকে চেইন এফেক্ট আসে সমাজের উপরে। আমরা আমরা দেখবো কিভাবে আমরা আমাদের সমাজটা তো খুব বেশি এটা, মানে আজকে এমন একটা অবস্থায় গেছে যে একটা 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 চিঠি কোনো একটা অথরিটির জায়গা, গভর্নমেন্ট হোক, ইভেন ধরেন একটা সিরিয়াল, একটা মেডিকেলে আপনার এইসব যেগুলা মানে ধরেন যে মানে সরকারিগুলো তো আছেই, আমি বলতেছি বেসরকারি হসপিটাল যেগুলা, যেগুলোতে অনেক ভিড় থাকে, একজন ডাক্তারের অনেক লম্বা সিরিয়াল থাকে, ওইখানে পর্যন্ত যে লোকটা লেখে নাম তারে মানুষে পয়সা খাওয়ায় যে আমার এটা একটু আগায় দেন, আমি খুলনার থেকে আসছি, আমি রাত্রে ট্রেন ধরবো, আমার এটা একটু আগায় দেন, কথার কথা, মানে যার যেটা অজুহাত সেটা দিয়ে ওই লোকটারে পর্যন্ত মানুষ ব্রাইব করে। এই পর্যায়ে করাপশন চলে গেছে। আর প্রাইভেট হসপিটালের কথা বলতেছি, গভর্নমেন্ট বাদই দিলেন, গভর্নমেন্ট হসপিটালের সিট বলেন, এক ব্যাগ রক্ত বলেন, ডাক্তার কখন দেখবে বলেন, আপনি অ্যাডমিশন নিতে পারবেন কিনা, এগুলো সবই হলো পয়সার ভ্যারিয়েবল। পয়সা দিলে আসে, নাইলে নাই। কিন্তু আমি প্রাইভেট গুলোর কথা বলতেছি, আমি জানি নিজে যে সিরিয়ালের জন্য ওই আস্তে করে কথা বলে গিয়ে দুই একটা হসপিটাল আছে তারা খুব স্ট্রিক্ট, তারা দেয় না। ইবনে সিনাতে ইন জেনারেল আপনি এটা করতে পারবেন না, কিন্তু তারপরে ওইখানে মানুষকে আস্তে আস্তে কথা বলতে চেষ্টা করে, ভাই একটু কথা আছে বলে আলাদা করে নিও। সিরিয়াল লেখে একটা লোক, এটা তো পিয়ন মার্কে একটা লোক, তার সাথে দেখবেন যে একদম বিশাল মানে অবস্থা সম্পন্ন কেউ একজন কানে কানে কথা কয়ে তার একটু করাপ্ট করার চেষ্টা করতেছে যে আমার সিরিয়ালটা 2 নম্বরে। ওরা সাধারণত একটা দুইটা সিরিয়াল বাদ রাখে ওই যে ডাক্তারের জন্য, ডাক্তারদেরকেও একটা প্রেফারেন্স দেয়, আপনার জানেন হয়তো, সব ডাক্তার কিন্তু অন্য ডাক্তারদের একটা প্রেফারেন্স দেয়। যেমন ধরেন একজন ডাক্তার রুগী দেখতেছে, তাকে তার মানে তার সে পড়ছে যে প্রফেসরের কাছে, সেই প্রফেসর এখন অনেক সিনিয়র ডাক্তার, সে বললো যে আমার বোন তো তোমার কাছে পেশেন্ট আজকে যাবে এই সময়। এখন এইরকম জিনিসকে তারা এন্টারটেন করে, এবং করার জন্য তারা কি করে, আপনার একটা একটা সিরিয়াল দেখবেন, 1 নম্বর সিরিয়ালটা কখনো পাবেন না ইউজুয়ালি, আমি জানি না আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা। 1 নম্বরটা নাই, 2 থেকে সিরিয়াল শুরু হলো। আপনি যে কোনো ডাক্তারখানায় যান, আপনার সিরিয়াল শুরু হবে 2 থেকে। তো এই 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 ব্যাপারটা রাখে তারা। কিন্তু ওই পিছন দিয়ে এসে দেখবেন তার সাথে আস্তে আস্তে কথা বলতেছে যে ভাই ওই সিরিয়ালটা আমার দিয়ে দেন না, আজকে তো কোনো ডাক্তার নাই বা কোনো ডাক্তারের কোনো পেশেন্ট নাই, তো আমার একটু এটা দিয়ে দেন, এইটা আর কি। তো বলতেছে যে সমাজে এটা কারাপশন ক্রিয়েটস ব্রাইব, মানে এই যে ঘুষ, ঘুষটা সমাজে করাপশন বা দুর্নীতি বা আহ, মানে দুষ্ট সংস্কৃতি সৃষ্টি করে, এটা বললেন। তারপরে বলতেছেন যে আহ, ঘুষের সবচেয়ে বড় খারাপ দিকটা বলতেছেন, মানে জাস্ট ঘুষ দিলেন এটা ইটসেলফ কেন খারাপ,
এটার পেছনে একটা তো হচ্ছে যে যে পয়সা ডিজার্ভ করে না সে পয়সাটা চাইলো, আপনাকে ঠেকায় পয়সা নিল, এগুলো সব আছে, কিন্তু এর এফেক্টটা কিন্তু অনেক সুদূর প্রসারী। প্রথম কথা হলো যে ডিজার্ভ করে সে পাইলো না এটা। যে মানুষটা গরিব, যে ডিজার্ভ করে, যে 4 ঘন্টা ধরে বসে আছে এই সিরিয়ালটা পাওয়ার জন্য, আপনি তারকে টপকায় গিয়া আপনার পয়সার বিনিময়ে সিরিয়ালটা পাইলেন। আমি খুব কমন একটা বললাম, এটাই যে সব তা না, এইটাই হচ্ছে সবখানে। যে জাজ পয়সা খায় জাজমেন্ট দিচ্ছে, সেখানে আদল বা ইনসাফ পাইলো না একটা গরিব মানুষ, বিকজ তার পয়সা নাই, সে পয়সা খাওয়াইতে পারে নাই। তাই তো আপনার রেজাল্টের বেলায়, ইউনিভার্সিটির ইনটেক বলেন অথবা একটা চাকরির রেজাল্ট বলেন, আপনি ঘুষ দিয়ে যে ডিজার্ভিং সে পাইলো না, যে গরিব ডিজার্ভিং সে কখনো পাইলো না, যার পয়সা আছে যে ঘুষ খাওয়াইতে পারলো সে পাইলো। অহরহ হচ্ছে, আপনি কত দেখবেন এখানে, ইউনিভার্সিটির ভর্তি থেকে শুরু করে আহ, মানে নেম এনিথিং। আমি আমার নাম নাম লম্বাস্তে কম্বল খালি, আমি বরং উল্টা একটা জায়গা পাচ্ছি না যেটা বলবো যে এখানে আপনি ঘুষ ছাড়া কিছু করতে পারবেন। পসিবলি বুয়েট এবং আইবিএ ছিল এরকম জায়গা যেখানে আপনি মানে করাপশন ছাড়া ঢুকতে পারবেন, 2টা জায়গা ছিল। তারপরেও গত প্রশাসনের সময় বুয়েটের নিয়ে অনেক কথাবার্তা উঠছে, আইবি এর কথা আমি জানি না, এই 2টা জায়গা ছিল আর কি যেখানে মানে যে ডিজার্ভিং সেই পাবে, সেই ঢুকতে পারবে, এরকম ছিল। তো বলতেছেন যে উই ডো নট জাস্ট উইল নট জাজ জাস্টলি, যে যাকে ঘুষ দেওয়া যায়, যে জাজকে বা ঘুষ দিয়ে যখন তাকে ইনফ্লুয়েন্স করা যায়, সে ইনসাফ করবে না। হি উইল জাজ ইন ফেভার অফ দ্য পার্সন হু হ্যাজ গিভেন হিম সাম মানি অর গিফট, যে পয়সা বা গিফট দিছে তার তার পক্ষেই জাজ করবে। এবং এটা মহামারীর মতো গ্রামে পর্যন্ত ছড়াই গেছে। গ্রামে পঞ্চায়েত যাদের বলি, বা যারা এই যে গ্রামের মসজিদেই হয়, জানেন তো আপনি, যে জুমার পরে, এই যে আজকে যেমন জুমার পরে ওই মুরব্বীরা বসবে, তখন কারো যদি গ্রামের কোনো ইস্যু থাকে, যে ও আমার আইল ঠেলছে বা ও আমার ইসে গাছের এই ফল পেড়ে নিয়ে চলে গেছে, এটা ওই লোকালি এতে সালিশ করে এটা সলভ করে দেওয়া হয়। গ্রামে এখন এই ট্রেডিশনটা আছে, আমি জানি না আপনাদের গ্রামে আছে কিনা, আমাদের গ্রামগুলোতে আছে। ওইখানেও আমি শুনছি যে মুখ দেখে এখন রায় দেয়, মানে যে লোকটা পয়সাওয়ালা, যে লোকটা ইনফ্লুয়েন্সিয়াল, যার পক্ষে রায় দিলে তার কোনো একটা লাভ হইতে পারে ভবিষ্যতে কোনোদিন, তার পক্ষে নাকি রায় দেয়। এই জন্য অনেক গরিব মানুষকে আমি বলতেছি যে দুনিয়াতে বিচার নাই, এখন আল্লাহর কাছে রাখে আর কি, এরকম। আচ্ছা, তারপরে বলতেছেন while the poor will be deprived of their legitimate rights, আবার বলতেছেন গরিব যে তার বৈধ যেটা তার প্রাপ্য ছিল সেটা থেকে তাকে ডেপ্রাইভ করা হবে, সেটা গ্রামের পঞ্চায়েত হোক, ঢাকার কোর্ট হোক, অথবা আরো যে কোনো একটা থানা বলেন। থানা, আপনি থানাতে একটা জিডি করতে পারতেন, এই যে 16 বছরে আপনি একটা জিডি করতে পারতেন না যদি আপনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকতো, ওইটাও এক ধরনের করাপশন। এখনো ভেরি রেয়ার কেসে আপনি পারবেন যে আপনার আপনার আপনি ধরেন রাস্তার একটা মানুষ, জাস্ট এই এই ইসের 12 নম্বরের মোড়ে আপনি একটা ভ্যানের উপরে বৈশা সবজি বেচেন, আর আপনার ভ্যানটা কেউ একজন গাড়ি দিয়ে ধাক্কা মেরে ভেঙে দিচ্ছে, আপনাকে কেউ বুদ্ধি দিল যে গিয়া একটা জিডি করেন কোন একটা থানায়, যেখানে যেখানে আপনার ভ্যান, যেখানে আপনি একজন গরিব মানুষ, রাস্তার মানুষ, ভেরি ডিফিকাল্ট, আমার মনে হয় আপনার চান্সেস আর ভেরি লেস যে আপনি ওইখানে গিয়া একটা জিডি করতে পারবেন। আর জিডি করতে পারলেও পরবর্তী অনওয়ার্ড যেগুলা, সেগুলা তো করার প্রশ্ন, আপনি ঢুকতেই পারবেন না ওইখানে, আপনার ঢুকতেই দিবেন না ওইখানে, বসতে দিবেন, আপনার বসতে বলবেন না, কথা শুনবেন না। আচ্ছা যান, এগুলা এইসব এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে কেন আসছেন আমাদের কাছে, আমাদের অনেক ব্যস্ততা আছে। আমি একটা জায়গার কথা বলতেছি, আমি সারা দেশের কথা বলতেছি, এবং সারা দেশ বাই এক্সটেনশন সারা দুনিয়ার কথা বলতেছি। মুসলিম ওয়ার্ল্ড কিন্তু এভাবেই চলতেছে, মোস্ট অফ দ্য কান্ট্রিজ, এক্সেপশন হয়তো আছে, মোস্ট অফ দ্য কান্ট্রিজ এইভাবেই চলতেছে। পাকিস্তান, মানে আমার মনে হয় ঢেউ গনলে পয়সা দিতে হবে পাকিস্তানে। মানে পাকিস্তান তো আমি বহুবার গেছি, আল্লাহ আমাকে অনেকবার নিছেন, হয়তো 50 বার গেছি। মানে কল্পনা করা যায় না কিরকম করাপ্টর। মানে প্রত্যেকটা ইট মনে হয় যেন পয়সা চাইতেছে। যে আমরা যে পোর্ট থেকে শহরে যাইতাম, করাচি পোর্ট থেকে শহরে যাইতাম, ওই গেটের থেকে, গ্যাংওয়ে থেকে, গেট থেকে রাস্তায় যেখানে যে পাইতেছে সে কিছু একটা চাইতেছে। জাহাজি জানলে চাইতেছে আমার এটা দাও, আমার এটা দাও, কেউ মদ চাইতেছে, কেউ সিগারেট চাইতেছে, কেউ পয়সা চাইতেছে। মানে এটা একটা সংস্কৃতি আর কি ওইখানে। আচ্ছা, গেল। দ্য ওয়ান্স হু আর, সরি, দ্য ওয়ান হু অ্যারেঞ্জেস দ্য ব্রাইব আর অলসো ইনক্লুডেড ইন দ্য সিন। অনেক সময় কিন্তু ঘুষ দেওয়াটা কিন্তু খুব কঠিন, ঘুষ খাওয়া কিন্তু সোজা। আমি ধরেন এর বসে আছি, আমি একটা পজিশন হোল্ড করি, আমারে কেউ একটা খাম নিলাম, পট করে এখানে রেখে দিলাম, খুব সোজা। কিন্তু দেওয়াটা কিন্তু কঠিন কাজ, অনেক সংশয় কাজ করে দেওয়ার সময়। এই লোকটা যদি আমার অপমান করে, যদি একটা থাপ্পড় লাগে, কয় বেটা তোর এত বড় সাহস, আমার, একটা ভয় কাজ করে না? করে কিন্তু সংকোচ কাজ করে। ঘুষ মানে দেওয়ার আর্টটা অনেক বড় একটা আর্ট।
এটা আমি যখন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরি করতাম, আমি তখন ওখানে জুনিয়র অফিসার ছিলাম। তো আমাদের ব্যাগেজ ক্লিয়ারেন্স বলে একটা কথা আছে। আমরা যখন সাইন অফ করি, ধরেন 15 জন, 20 জন, 30 জন, সবাই ব্যাগেজ গুলা কাস্টম শেডে যায়, ওখানে গিয়ে চেক হয়, ক্লিয়ারেন্স হয়, আবার ট্রাকে উঠে, ওই ট্রাকটা, ওই যে গেটের কথা বললাম না, গেট, ওই ট্রাকটা ওই গেট দিয়ে বাইরে হবে। গেটে আবার একটা লোক আছে, সিকিউরিটি সকল। তো আমাদের একটা পিয়ন মার্কা ছিল বিএসসির, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। সে এইগুলা সব হ্যান্ডেল করতো, এবং এই এই ট্রাকটা বাইর হয়ে গিয়া ওই নর্মাল জায়গায় যাওয়া পর্যন্ত সে ট্রাকের সাথে থাকতো। সে নামলো, ওই লোকের সাথে হাইসে কথা বললো, কোন দিক দিয়ে পয়সা দিল আমি দেখি নাই। লোকে বলতেছে অলরেডি পয়সা দিয়ে দিছে গেট। সবাই দেখছে, আমি দেখিনি, আমি খেয়াল করতে পারি নাই। মানে কিভাবে যে দিল, মুহূর্তের ভিতরে দিল। এইটা কিন্তু বড় একটা আর্ট। এইটা খুব বড় আর্ট, এবং দেওয়াটা খাওয়ার চেয়ে অনেক কঠিন, আমি এটা বুঝি। কারণ দেওয়াতে আপনার রিস্ক আছে, সে না করতে পারে, অন্য দেখতে পারে। এখন তো সিসিটিভি আছে, তখন সিসিটিভি ছিল না সেই জমানে। সিসিটিভিতে ক্যামেরাতে ধরা পড়তে পারে, বাট দেওয়া হচ্ছে অনেক ডিফিকাল্ট একটা জিনিস। তারপরেও দেখবেন বলবে যে দেন দেন। আপনারা যারা কাস্টমস দিয়ে বাইরে হয়েছেন, ঢাকা এয়ারপোর্টের, আপনারা জানেন, যারা বাইরে চাকরি করছেন, বিশেষ করে ওয়েজ আর্নার যারা, তারা মানে কি ইসের শিকার হন তারা জানেন। আর স্পেশালি যদি একটু কম শিক্ষিত হন, স্পেশালি যদি একটু হন, আপনি মানে কি বলে, একটু লেবার শ্রেণীর হন, তাহলে তো কথাই নেই, আপনারা একদম মানে পয়লাই আপনার আসামি বানাই দিবে। ভাই আপনি তো ফাইসা গেছেন, আপনি কিছুই নাই আপনার কাছে। তারপরে আমার একটা, যেমন ধরেন একটা ক্যামেরা, একটা ক্যামেরা কিন্তু 1 কোটি টাকা দাম হইলেও এটা আপনি আনতে পারেন। একটা ক্যামেরা শিডিউলড আইটেম বলে একটা কথা আছে। একটা ক্যামেরা, ঘড়ি, আপনার হাতে যদি 1 কোটি টাকা দামের ঘড়ি থাকে, আপনি এটা আনতে পারেন, কেউ না করবেন আপনি। এগুলো শিডিউলড আইটেম, এটা আপনার রাইট। এটা আপনি জানেন না। আপনি কইলো, ভাই ক্যামেরাটা তো খুব সুন্দর, কত দাম ভাই এটার?" আপনি আর একটু বুকটা উঁচায় কইলেন যে এটার দাম ধরেন $2000। আপনি তো ফাইসা গেছেন। এই আপনার বললো, কারণ আপনি আপনার রাইট জানেন না, আপনি রুল জানেন না। যখনই বললো ফাইসা গেছেন, তখনই আপনি আস্তে, কি ভাই কি হয়েছে, আমার একটু মানে বলেন না কি করতে হবে। তখন সে আপনারা বললো যে আমারে $100 দেন, নাইলে তো আপনি খুব খারাপ অবস্থায় আছেন। তা আপনি এখন কি করবেন? দাঁড়ায় কি ওইখানে বাড়িতে আসছেন 5 বছর পরে, আপনার বউ ওয়েট করতেছে বাইরে মাইক্রোবাস নিয়ে, আপনি ফেনি যাবেন এইখান থেকে, আপনি কি দাঁড়ায় ওর সাথে তর্ক করবেন? আপনি $100 ধরাই দিবেন। এই চলতেছে কিন্তু। তো বলতেছে যারা অ্যারেঞ্জ করে দেয়, অ্যারেঞ্জ করে দেয় যারা এই ব্রাইবটা, তারাও একই গুনার এন্ড দ্য কার্স, তাদের উপরে একই একই অভিশাপ করবে, বর্তাবে। বিকজ অফ দেয়ার পার্টিসিপেশন ইন অপারেশন এন্ড করাপশন, তারা জুলুমের সাহায্য করলো, করাপশনের সাহায্য করলো, দুর্নীতির সাহায্য করলো। সেই জন্য মধ্যস্বত্বভোগী কিন্তু ঘুষের ব্যাপারে অবশ্যই থাকে, থাকে না? আপনি এই যে সমস্ত রেজিস্ট্রি গুলা হয়, এসি ল্যান্ডকে কোনোদিন পয়সা দিয়েছেন আপনি? কোনোদিন দেন নাই। কে দিতেছে? মোহরি দিতেছে। মোহরি কিন্তু আপনার খরচা দেখাইতেছে, রেজিস্ট্রেশনের খরচা হলো এত, ওর ভিতরে ওটা ইনক্লুডেড। এবং বললাম তো আমি যে এখানে যারা আছেন প্রাপ্তবয়স্ক, জীবনে ঘুষ দেন না, এই কথা বলা খুব মুশকিল। যাই না হোক, না যাই না হোক দিয়েছেন। আমি আমার গাড়ির এক্সাম্পল দিলাম, যে আমার গাড়ি যে ওই জাপান থেকে আমার বাসা পর্যন্ত আসতে কত ঘাটে তাকে দিতে হয়েছে, এটা খরচের ভিতরে ইনক্লুডেড। আমি জিজ্ঞেস করতে যাই নাই কোথায় কোথায় দিচ্ছেন। এটাই এখন হয়ে গেছে, মানে নেম অফ দ্য গেম হয়ে গেছে সবখানে, যে কোনো জায়গায়, যে কোনো কিছুতে। দে আর হেল্পিং আদার পিপল ইন দ্য সোসাইটি টেক অ্যাওয়ে দ্য রাইটস অফ আদার্স। তারা কি করতেছে? জালিম যারা তাদেরকে হেল্প করতেছে, মজলুম যারা তাদের রাইট নিয়ে নিতে, তাদের যে অধিকার আছে সেটা নিয়ে নিতে। তার একটা সুবিচার পাওয়ার অধিকার আছে, তার একটা টিকিট পাওয়ার অধিকার আছে ট্রেনের। রাস্তার মানুষ, আমি কেউ কাউরে চিনি না, আমার দিনী ভাই রেলওয়ের ইঞ্জিনিয়ার না, আমার একটা রাইট আছে না একটা টিকিট পাওয়ার? আমি কাউন্টারে গেলে কোনোদিন পাবো না, অল টিকিটস আর সোল্ড। যাওয়ার দিন ট্রেনে উঠে দেখতেছেন অর্ধেক খালি, কিন্তু অফিসিয়ালি অল টিকিট সোল্ড আগেই। এগুলো নিয়ে কত লেখালেখি হয়েছে, নতুন কোনো কথা না এগুলো। একটা ট্রেনের টিকিট থেকে শুরু করে একটা যে কোনো কিছু, এই যে বললাম হসপিটালের সিরিয়াল, যে কোনো কিছুতে হচ্ছে। মধ্যস্বত্বভোগী আছে, এই যে এইখানে বেশি দূরে না, এই শ্যামলীর উল্টা এখানে কিন্তু একটা ওই ইসের হাব আছে আপনার, এই হাড়গোড়ের চিকিৎসার একটা হাব আছে, ট্রমা সেন্টার সহ বাকিগুলো আছে, হসপিটালও আছে না, পঙ্গু হাসপাতাল। ওই যশোর খুলনা বা ওই নর্থ বেঙ্গল থেকে বাসগুলো নামে আপনি দেখেন, বাসগুলো থামলে একটা একটা ন্যাংরা লোক বা একটা ক্রাচ আলার লোক থাকলে কিভাবে তাদেরকে দালালরা জায়গা ধরে, কোন হসপিটাল ঢুকাবে, কার কাছে নিয়ে যাবে, এখান থেকে মাঝখান থেকে কি খাবে। তো এইরকম মধ্যস্বত্বভোগী কিন্তু আমাদের সমাজে ভর্তি। আপনার ওই যে বললাম ঘুষ দেওয়াটা ডিফিকাল্ট, এই জন্য যখন কেউ এসে বলে যে আপনি বলেন আমি ব্যবস্থা করে দিতেছি হসপিটালের একটা সিট, ঢাকা মেডিকেলের একটা সিট আপনার, বা একটা কেবিন দিচ্ছি ব্যবস্থা করে, আপনি আমারে দেন, এটা আমি দিচ্ছি ব্যবস্থা করে। আপনি চিন্তা করেন, বাবা আমি ঘুষ দিতে গেলে থাপ্পড় খাইতেও পারি, তো আমি এই দিক দিয়ে দিলাম, হয়তো কিছু নো কোয়েশ্চেন আছে, আমার একটা কেবিন হয়ে যাবে।
এইভাবে কিন্তু আমরা সুবিধার জন্য করি। এবং খুবই কষ্ট লাগে আমার যখন দেখি যে ইয়াং জেনারেশন যারা যারা এখন এখন যৌবন যাদের, যুদ্ধে যাবার যাদের শ্রেষ্ঠ সময়, তারাও কিন্তু খুব কম্প্রোমাইজিং। আমি খুবই দুঃখ পাই এটা যখন তাদেরকে আমি সারা জীবন যুদ্ধ করছি এইসবের এগেনস্টে, সারা জীবন করছি। একটা গল্প বলবো আমি, যদি টাইম থাকে পরে, আমার লাইফের, রিয়েল লাইফের গল্প বলবো একটা। আচ্ছা, এরপর একটা হাদিস আসছে, না, কোরআনের আয়াত আসতেছে, হেল্প ওয়ান আনাদার। এটা আপনি জানেন, খুব ফেমাস একটা আয়াত, সূরা মায়েদার 2 নম্বর আয়াত, যেটা একটা দলিল, ওয়ালাল বারার দলিল, ওয়ালা ওয়াল বারার দলিল, যে সৎ কাজে আমরা একে অপরকে সাহায্য করব এবং সীমা লঙ্ঘন বা অসৎ কাজে কখনোই তাদের সাথে সহযোগিতা করব না। এটা হচ্ছে একটা বিরাট প্রিন্সিপাল কিন্তু ইসলামের। আল ওয়ালা ওয়াল বারার প্রিন্সিপালটা এখান থেকে ডেরাইভড হয়, যে পৃথিবীকে আমরা 3টা ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে যাদেরকে আমরা সবসময় ভালোবাসবো, কোনো অবস্থাতে যাদের সমালোচনা করব না বা যাদের বিরোধিতা করব না, তারা হচ্ছেন কারা? 4 শ্রেণীর মানুষ: নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবীরা, সত্যবাদী আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিন যারা, শুহাদা যারা শহীদ তারা, আর সালেহিন যারা সৎকর্মশীল। এদেরকে আমরা কখনোই তাদের বিরোধিতা করব না, তাদেরকে গালিগালাজ করব না, মানে তাদের বিরুদ্ধাচরণ করব না। এটা গেল একটা। আরেকটা শ্রেণী হচ্ছে কাফেররা, মুশরিকরা, যাদেরকে কখনোই আমরা ভালোবাসবো না। আল ওয়ালা ওয়াল বারার প্রিন্সিপাল। আর থার্ড শ্রেণীর ভিতরে হচ্ছে আপনার আমার মতো জেনারেল পাবলিকরা, যাদের কারো 10% ভালো, 90% খারাপ, অথবা 90% ভালো, 10% খারাপ, বড় একটা রেঞ্জ আছে না? তাদের ব্যাপারে এই আয়াতটা কোট করা হয়, যে সৎ কাজে সাহায্য করবেন। এই যে লোকটার ভিতর মিক্স ক্যারেক্টার আছে, আমাদের সবার ভিতর যেটা আছে, আমাদের সৎ কাজগুলো আপনারা একে অপরকে সাহায্য করবেন, অসৎ কাজে তার সঙ্গী হবেন না। এটা হচ্ছে এই সূরা মাইদা। আরো এই আয়াতটা বড় আছে, কিন্তু এই অংশটুকু কোট করছেন, এই অংশটুকু হচ্ছে আসলে দলিল, হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, বা ইসলামে শত্রু মিত্রর যে ডেফিনেশন, সেটার দলিল। তো এখানে আল্লাহ বলতেছেন, হেল্প ওয়ান অ্যানাদার ইন রাইটাসনেস এন্ড পাইটি। একে অপরকে, রাইটাসনেস হচ্ছে সৎ কাজ, পাইটি হচ্ছে পরেশগারি। কাছাকাছি শব্দ, তাকওয়া। পাইটিকে পরেশগারি বলে, তাকওয়া বলে। এইটাই একে অপরের সহায়তা করবে, অর্থাৎ আমি যখন ভালো কাজ করব তখন আপনি আমার সহায়তা করবেন, সোজা কথা। বাট ডু নট হেল্প ওয়ান অ্যানাদার ইন সিন এন্ড হোস্টালিটি। হোস্টালিটি, সিন মানে খারাপ কাজে অথবা গুনায় বা সীমা লঙ্ঘন যখন করবে কেউ, তখন তার সাহায্য করবেন না তাকে। অ্যান্ড ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করেন। ভেরিলি আল্লাহ ইজ স্ট্রিক্ট ইন পানিশমেন্ট, আল্লাহ শাস্তির ব্যাপারে কঠোর। এটা হচ্ছে দলিল, যে আপনি আপনার অ্যাপার্টমেন্টে থাকেন, 20টা অ্যাপার্টমেন্টের বিল্ডিং, আমি যেমন থাকি, এতে যখন নতুন হয় তখন আমরা সবাই এসে উঠছি, তো প্রতিদিনই দেখা যায় তো প্রথম দিকে আর কি, যে এই ঘরে নাহলে ওই ঘরে মিলাদ আছে বা এটা আছে, গৃহপ্রবেশ হেন তেন চলতেছে, এখানে যাবেন না আপনি। নেইবার হয়েছে তো কি হয়েছে, এই এই সৎ কাজটা করবেন না আপনি, এটা সৎ কাজ না, এটা অসৎ কাজ, তাই না? মিলাদ অসৎ কাজ না? এটা তো বিদাত, এটা যাবেন না। কিন্তু এই একই লোক একদিন বললো যে ভাই আজকে চলেন আমাদের নিচটা আমরা সবাই মিলে পরিষ্কার করি, এটা একটা ভালো কাজ না? ভালো কাজ। অথবা একটা ড্রেন পরিষ্কার করি, পাড়ার ড্রেনটা সবাই পরিষ্কার করে দেই, ফ্রি, সবাই হাত দেই, ভলেন্টিয়ার, সবাই পরিষ্কার করে দেয়, হ্যাঁ এটা সৎ কাজ, এটাতে গিয়ে তাকে সাহায্য করবেন। সেম লোককে আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে বলতেছেন, bribery and corruption even at state level have become second nature to some governments and institutions. কিছু গভর্নমেন্ট এবং ইনস্টিটিউশন বা অথরিটির সেকেন্ড নেচার, মানে এটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। কিছু গভর্নমেন্টের কথা বলতেছেন, আনফরচুনেটলি এই গভর্নমেন্টের ভিতরে, উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবিয়া, সকল মুসলিম দেশের গভর্নমেন্ট আসবে, সকল। আমি কোনো এক্সেপশন জানি না। আমি যে মুসলিম দেশগুলো গেছি, আমি ইজিপ্টে গেছি, আমি জর্ডানে গেছি, আমি পাকিস্তান গেছি, আরো 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 গেছি। ইরানকে আমি ধরলাম না, ধরেন শিয়া, তাদেরকে আলাদা করে রাখলাম। আরো যেগুলো গেছি আমি, ধরেন ওই ইথিওপিয়া গেছি, এখন যেটা ইরিত্রিয়া, সেখানে গেছি। তারপরে আহ কেনিয়া গেছি, যদিও কেনিয়া মুসলিম দেশ না, মানে মুসলিম অনেক বড় পপুলেশন আছে কিন্তু মুসলিম দেশ না। তো এরকম অনেক জায়গায় গেছি যেগুলো মুসলিম দেশ, মুসলিম দেশই বলবো সেগুলোকে, কিন্তু সেগুলোর অবস্থা আমি খুব ভালো দেখি নাই, বা মানে আমাদের চেয়ে খুব ভালো কিছু নাই আর কি। তুরস্কের কথাও সেম, হয়তো 19-20 আছে, অর্থাৎ আমাদের মতো এত খারাপ না, সেটা হইতে পারে। কিন্তু মুসলিম দেশগুলো আমি মনে করতে পারি না যে কোন একটা মুসলিম দেশের কথা আপনাদের বলবো যে এই জায়গায় যাবেন আর আপনি আহ, মানে 2 মাস 6 মাস 6 বছর থেকে আসবেন কোনো ঘুষ ছাড়া। একমাত্র সৌদি আরবের কথা আমার মুখে, মানে রেডিলি বলতেছি আমি, বা সেটার কথাই আসতেছে আমার মনে। আর কোন দেশের কথা আমার মনে আসতেছে না, আমি যখন স্ক্যান করতেছি মনে 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 আর কি, যে
এরকম কোন দেশ আছে কিনা। আচ্ছা, এখন গভর্নমেন্ট লেভেলে বললেন, এরপরে বলতেছেন যে এত এত মানে ওয়াইড স্প্রেড হয়েছে, for many private and government workers it is more significant source of income than their salaries. স্যালারি নিয়ে তারা ওয়ারিড না, কয় পয়সা স্যালারি পাইলো। একটা টিকিট কাউন্টারে রেলওয়ের যে বসে ওর স্যালারি কত, সেটা নিয়ে সে ওয়ারিড না, দিলেও কি না দিলেও কি, চাকরি থাকলেও কি না থাকলেও কি, আমার মেইন ইনকাম তো ওইটা। আপনি দেখবেন বাংলাদেশের গভর্নমেন্টের অনেক মানুষের অ্যাটিচিউডই হচ্ছে যে আমি জাস্ট এই চেয়ারটাতে আসি এই জন্য আমার এই বেতনটা দেয়, আর বাকি পয়সা তো হলো, বাকি তো হলো আমার ওই আর্নিংটা, ঘুষের আর্নিং অথবা ওভারটাইম, কারো কারো ব্যাপারে ওভারটাইম হইতে পারে। তো বলতেছেন প্রাইভেট এবং গভর্নমেন্ট ওয়ার্কাররা স্যালারি নিয়ে কেয়ার করে না, এইটাই তাদের মেইনই। এই যে শেখ হাসিনার যিনি উনি নিজে বলছেন যে ওনার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক, পিয়ন হিসাবে অফিসিয়ালি তার বেতন কত হইতে পারে? বেনজিরের পড়তেছিলাম ফিরিস্তি, উনার নাকি সারা জীবনের ইনকাম 1.5 কোটি 2 কোটি টাকার মতো হবে, ওনার ওনার বেতন হিসাব করে যোগ করে দেখাই দিস, কিন্তু ওনার আছে কত? আপনারা জানেন সবাই, তাই না? জানেন না? হাজার হাজার কোটি টাকা না ওনার? তাহলে ওইটাই হচ্ছে মেইন ইনকাম, স্যালারি ইনকামটা কিছুই না ওটার কাছে, এই কথাটাই বলতেছেন উনি। আমাদের দেশ সম্বন্ধে জানেন না, না জেনেই বলতেছেন। সাম কোম্পানিজ ইভেন ইনক্লুড ব্রাইবস এন্ড কিকব্যাকস আন্ডার এ ভ্যারাইটি অফ হেডিংস। অনেক কোম্পানিতে এটা আপনার ওই হিসাবের ভিতরে থাকে। তারা যখন একটা টেন্ডার দিতেছে তখন দেখবেন একটা হিসাব থাকবে মিসেলেনিয়াস, মানে খরচের ভিতরে মিসেলেনিয়াস, এই মিসেলেনিয়াসের ভিতরে কিন্তু ওইটা আছে। স্পিড মানি বলেন, নাম যেটাই বলেন, জিনিস তো একই। তো বলতেছে যে এইটা দিয়ে এইটাই থাকে তাদের, তাদের বাজেটে, তাদের প্রজেকশনে, তাদের হিসাবে, তাদের মানে যে হিসাবটা করবে বা যে আহ, মানে বিলটা বানাবে তার ভিতরে ওইটা একটা, ওইটা ওইটা ধরা, খরচটা ওটা ধরা, ওটা ধরে তারা এটা চিন্তা করে, টেন্ডারটা ওইটা ধরে দেয়। Bribes are factored into their budgets and help them acquire tenders and contracts from both private and government institution. ওইটা ঘুষটা টেন্ডারের ভিতর থাকবে এবং সেটার বিনিময়ে তারা কাজটা পায়, প্রাইভেট অর্গানাইজেশনে পায়, গভর্নমেন্ট হিসাবে পায়। আমাদের এক ভাই আজকে আসেন নাই, উনি উনি বিকাশে চাকরি করতেন। তো আমার সাথে কথাটা তো বললে বিকাশের চাকরিটা ছাড়ছেন, হালাল না বলে ছাড়ছেন আর কি, যাই হোক। তো তারপরে উনি যে সমস্ত কাজ করার চেষ্টা করছেন তার ভিতরে একটা হচ্ছে লুব্রিক্যান্ট বিক্রি করা। লুব্রিক্যান্ট এই যে মোবিল, এসো, বা আপনার এই কয়েকটা ব্র্যান্ড আছে না বাংলাদেশে, যে শেল বা বিপি, বাংলা ব্রিটিশ পেট্রোলিয়াম, এগুলো আছে আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট নামের আন্ডারে, পদ্মা, মেঘনা, যমুনা মার্কার নামের আন্ডারে বিক্রি করে। তো উনি চেষ্টা করলেন এগুলো বিক্রি করার ব্যবসা করবেন, ওদের থেকে নিয়ে এসে উনি একটা মানে লাভ পাবেন, বিক্রি করবেন। উনি কয়েকদিনের ভিতরে আমার বললেন যে একটা ট্রাক ড্রাইভার, তার ট্রাকের যে লুব্রিক্যান্টটা কত হবে, এটা বড় জোর হয়তো 20 লিটার, এইটাও সে কমিশন ছাড়া আপনার কাছ থেকে নিবে না। আইসা পয়লাই জিজ্ঞেস করবে আমাকে কত দিবেন। বলছি তাইলে আমি কেমনে ব্যবসা করব? আপনাদেরকে বলছি গল্প, হয়তো আগে কেউ কেউ জানেন, ওই ভাইটা এখন দূরে দেখে আসে না, এখানে হালাকায় আসতো আগে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল। সে যখন এমপ্লয় ছিল, গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতো, ডাইং এর চাকরি করতো। ডাইং এ অনেক কেমিক্যাল লাগে। বলে যে আইসাই পয়লা জিজ্ঞেস করবে যে আপনারা এত দিব, আপনি আমার এই কেমিক্যালটা নেন। তো সে আমারে জিজ্ঞেস করতেছে এটা কি নেওয়া জায়েজ নাকি? আমি বললাম না, এটা তো নেওয়া জায়েজ না। যদি আপনার মালিক জানে এই পয়সাটা কার আপনি দিচ্ছেন, এই পয়সাটা কার পয়সা, সে যে আপনাকে যে ছাড় মানে কমিশনটা দিছে, এটা সে কোথা থেকে রিয়েলাইজ করবে? মালিকের কাছ থেকে রিয়েলাইজ করবে, তাই না? ওই কেমিক্যালের দাম থেকে রিয়েলাইজ করবে। যদি আপনাকে পয়সা দিতে না হইতো বা না দিত, হয়তো বা মালিকের ওই পয়সাটা সে কম নিতে পারতো। তাইলে এটা আপনার মালিক যদি অ্যাপ্রুভ করে, সে যদি বলে যে ঠিক আছে আমার ইঞ্জিনিয়ার সাহেব আপনি খুশি করে দেন, তবে আপনার জন্য জায়েজ হবে। যার প্রপার্টি সে যদি দেয়, সোজা কথা, যার জিনিস, যার অধিকার জিনিসটার উপর সে যদি দেয়, তাইলে উনি কিছুদিন পরে চাকরি ছাড়েন, নিজে এখন কেমিক্যাল সাপ্লাই দিতে শুরু করলেন। এখন উনি আবার ফতোয়া জিজ্ঞেস করতেছেন যে আঙ্কেল আমি তো কাউরে দিতেই পারি না, যেখানেই যাই সেখানে বলে যে যার কাছে, যেই কোম্পানিতে যাব, যেই গার্মেন্টসে আমি জিনিসটা দিব, পয়লা এসে জিজ্ঞেস করে আমারে কি দিবেন। আমি বললাম যে দেখেন, আপনি এমপ্লয়ি হিসাবে যা বলছি, সাপ্লায়ার হিসাবে সেটাই বলবো, দুই ক্ষেত্রেই একই কথা। আপনি দিতে পারেন যদি ওই লোকের মালিক, যে ওই কোম্পানির মালিক, যে সে অ্যাপ্রুভ করে যে হ্যাঁ একে যে 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিতেছেন, আমি জানি কোনো সমস্যা নাই, দেন। এটা করে কখনো, কিন্তু কখনো করে এটা, এটা কখনো করতে পারে যার অথরিটি, তারা ইচ্ছা করে করতে পারে। ইচ্ছা করে মানে এটা করাপশন হিসেবে না, তাকে জাস্ট ইনসেনটিভ দিতেছে, তার এমপ্লয়িকে একটা ইনসেনটিভ দিতেছে, সে যেন ভালো করে কাজ করে, এটা করতে পারে, ওই হিসাবে দিতে পারে সে।
আপনাদের একটা উদাহরণ দিই, আমরা যখন ড্রাই ডকিং করতাম, ড্রাইডকে যাইতাম, ড্রাই ডকিং করতাম, দ্য বিগ বাজেট ড্রাই ডকিং আপনারা জানেন, বড় জাহাজগুলা, ওশেন গোয়িং জাহাজ যেগুলা, কখনো $5 মিলিয়ন কন্ট্রাক্ট বা কখনো এরকম। তো ওই সময় কি করতো, আমাদের কোম্পানিটা একবার কমিউনিস্ট মার্কের কোম্পানি ছিল, সিঙ্গাপুরের গভর্নমেন্ট কোম্পানি। তো একজন সুপারিনটেন্ডেন্ট ফ্লাই করতো, উনি থাকতো সারাক্ষণ, থাইকা ওই কাজটা করে চলে যেত। তো সিঙ্গাপুরের ওই কোম্পানির আমরা পরে পড়বো, এখানে আসবে, ওই কোম্পানির নর্মস হচ্ছে, ওরা যখন কোথাও যায়, ওদেরকে যখন কেউ কোনো গিফট দেয়, ওদের অফিসিয়ালরা যায় না এই দেশে সেই দেশে যায়, শিপিং কোম্পানি করতে হলে তো যাইতেই হবে, সবখানে যাইতে হয়। ওরা সেই সব গিফট গুলো আয়না একটা কাচের বাক্সর ভিতর রাখে। আমাদের অফিসে যদি আপনি যাইতেন কখনো নেপচুন এয়ারলাইন্সের অফিসে, তো একটা কাচের বিশাল বাক্স আছে, ওর ভিতর সব গিফট গুলো রাখে, যে যা পাইলো। তারপরে কি করে, ক্রিসমাসের আগে অথবা নিউ ইয়ারের আগে ওটা লটারি করে, লটারি করে অফিস এমপ্লয়িরা যে যেটা পাইলো সে সেটা নিয়ে যায়। কিন্তু যাকে গিফট দিছে সে পাবে এমন কোনো কথা নেই, সে তো কিছুই পাইলো না, এটাও হইতে পারে। তো যাই হোক, সেটা বিশেষ দা পয়েন্ট। আমি বললাম আমাদের কোম্পানির পলিসি কি ছিল। সেই কোম্পানির সুপারিনটেন্ডেন্ট যখন অনবোর্ড থাকতো, তারা কিন্তু নিজেরা বলতো ওই শিপইয়ার্ডকে যে আমাদের সব ইঞ্জিনিয়ার এবং সব ডেক অফিসারদের বয়লার স্যুট দিবেন। এখানে কাজ করতে গিয়ে তাদের বয়লার স্যুট গুলো সব নষ্ট হয়ে গেছে, অনেক রিগোরাস কাজ করতে হয় ড্রাইডকে, বয়লার স্যুট দিবেন। এই যে ব্যাপারটা, এটা কিন্তু অফিসিয়াল, এটা কিন্তু সুপারিনটেন্ডেন্ট বলতেছে এবং এটা হেড অফিস পর্যন্ত লাইন আপ আছে, সবাই জানে, সবাই থেকে অ্যাপ্রুভ করা জিনিস। এই গিফট কিন্তু আপনি নিতে পারেন, বা এই দাওয়াটা আপনি নিতে পারেন। এখানে যদি আপনি বলেন না আমি নিতাম না, এটা লোক বোকামি। কিন্তু সে আমার এমপ্লয়ার এবং সে অথরিটি, এবং সেই পয়সাটা ডকুমেন্ট রিয়েলাইজ করবে কার থেকে, তাদের কাছ থেকে রিয়েলাইজ করবে। সে যখন বলতেছে এটা জায়েজ, এখানে আমাদের বোঝার ব্যাপার আছে কোন গিফটটা জায়েজ কোন গিফটটা জায়েজ না। আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রার ওই ঘটনাটা জানেন না? উনি উটের উপরে করে অনেক গিফট টিফট প্রেজেন্ট নিয়ে আসতেছেন, বাড়ি ফিরতেছেন, গভর্নর ছিলেন, রিটায়ার করছেন, বাড়ি ফিরতেছেন। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করছেন যে এগুলো কি? বলে মানুষজন আমাকে ভালোবাসা দিছে আর কি, আমি বাড়ি চলে আসতেছি, আমাকে ভালোবাসা দিছেন। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন, তুমি না সেই ব্যক্তি যে না খাইতে পাইরা রাস্তায় পড়ে থাকতাম, মানুষের মৃগী রোগী মনে করে জুতা দিয়া ঘষা যেত তোমার কাঁধে, এখানে জুতা দিয়ে ঘষা দিয়ে যেত, চামড়ার জুতা নাকে শুকাইলে ঘষা দিলে নাকি মৃগী রোগী ভালো হয়ে যায়, এটা একটা আছে, আমাদের দেশেও আছে এটা, দেখবেন আমাদের দেশের রাস্তায় পড়ে যদি কেউ মৃগী রোগী করতে থাকে তখন তার জুতা শুকায় দেয়। তো আবু হুরায়রাকে ওমর রাদিয়াল্লাহু বলতেছেন যে তুমি না সেই লোক যাকে না খাইতে পাইয়া রাস্তায় পড়ে থাকতা, আর তোমারে জুতা দিয়ে পাড়া দিয়ে যাইতো। তুমি এত পপুলার কবে থেকে হইলে যে তোমারে মানুষে ভালোবাসা উট ভর্তি গিফট দিছে? এটা তোমারে দেন, এটা তোমার চেয়ারে দিছে, তুমি এটা বাইতুল মালে জমা করে দিয়ে যাও। কথা ঠিক না? আপনারা চিন্তা করছেন কথাটা? দিছে তো তোমার চেয়ার রে, তোমার তো দেয় নাই। এরকম একটা হাদিস আমরা পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছেন এরকম কথা, সিমিলার কথা আর কি, আগে বলছেন। গেল, when bribery and corruption become entrenched in society, যখন একেবারে গেথে বসে, গেড়ে বসে বলি না আমরা একটা কথা, গেথে বসা বলি না, রুট বানায় ফেলছে সোসাইটির ভিতরে ব্রাইবারি এবং করাপশন, ঘুষ এবং দুর্নীতি, তখন কি হয়? বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, এটা হার্মস, মানে এটার হার্মটা আসে গরিব মানুষের উপরে, এন্ড পিপল উইথ লিমিটেড ইনকামস, তারাই কিন্তু সাফার করে। আমি নিজের ব্যাপারে বুঝি, আমার তো এখন কোনো, আমি তো কোনো কাজ করি না ফর লাস্ট 20 ইয়ার্স অলমোস্ট, নভেম্বর মাসে 20 বছর হইলো। আমি তো কোনো চাকরি করি না, কোনো কাজ করি না, অর্থ করি কিছু করি না, উপার্জনের জন্য কিছু করি না, বাড়ি ভাড়া দিয়ে খাই রাফলি। এখন যারা যারা আমার কাছ থেকে স্পিড মানি নিতেছে, ধরেন ঠেকায় নিতেছে, পাসপোর্ট অফিসে নিতেছে, কথার কথা, থানায় নিতেছে, মেডিকেলে নিতেছে, ইউনিভার্সিটিতে নিতেছে, যা যা বললাম, যেগুলো বললাম, সবাই আমার কাছ থেকে ঠেকায় পয়সা নিতেছে। আমি কার কাছ থেকে নিব? আমার কি নেওয়ার জায়গা আছে? নাই তো। তাহলে দেয়ার আর পিপল, গণসাধারণ, যাদের আর কারো কাছ থেকে এটাকে বাড়ায় নেওয়ার উপায় নাই। ইভেন সবজিওয়ালারও উপায় আছে, সে সবজির দাম বাড়ায় দিছে, সবজির দাম বাড়ায় দিছে, কিন্তু আমার নাই উপায়। আমার মতো কিন্তু আরো মানুষ আছে যাদের উপায় নাই, আছে না? ধরেন এই স্কুলের টিচার গুলা, তারা কই থেকে নিবে? তারা কারে এক্সটর্ট করবে? কার কাছ থেকে সুদ ঘুষ নিবে? বা এই ধরনের অনেক মানুষ আছে যাদের কোনো উপায় নাই, তাদের নেওয়া, তারা হলো এন্ড পয়েন্টে আছে, তারপরে আর কেউ নাই। চেইন নাই গোলা, চেইন তো, চেইন একদম উপর পর্যন্ত যায়। যে কোনো করাপশনের কিন্তু আপনি যদি অঙ্ক করতে বসতেন তাহলে দেখতেন যে একদম 1 নাম্বার পর্যন্ত গেছে এটা। আমাদের দেশে আমরা জাস্ট কয়দিন আগের ব্যাপারেই বুঝলাম যে সমস্ত এসালমের লুট, এইটার লুট, দরবেশ বাবার লুট, সবকিছু আলটিমেটলি কিন্তু সাইফন হয়ে পিরামিডের উপরের দিকে যায়, এবং উপরে যত উপরে যাবে তত অ্যামাউন্টটা বাড়তে থাকে, বড় হইতে হইতে একদম উপরে যায়। আমি কার কাছ থেকে যাব? আমি পিরামিডের একদম নিচে আমার আমার লাইফ।
আমার এবং একজন স্কুলের টিচার বা রাস্তার ফকির একই ক্যাটাগরিতে, কারণ আমাদের আর কারোর কাছ থেকে আমরা যদি চাইও অসৎ হইতে, আমাদের কাউরে ঠেকায় দিয়ে পয়সা নেওয়ার উপায় নাই। আমরা কোথায় যাব, আমরা কোথা থেকে দিব এই এক্সট্রা পয়সাটা যেটা এই করতেছে, এই কথা বলতেছে যে পুয়ার যারা তারা এবং পিপুল উইথ লিমিটেড ইনকাম, যাদের লিমিটেড ইনকাম আছে তাদের কিন্তু আর যাওয়ার জায়গা নাই। Bribery is a cause of corruption whereby employees act against their employers. শুধু তাই না, ঘুষ কি করে, এমন একটা করাপশন এর সৃষ্টি করে যেখানে এমপ্লয়ি কর্মচারীটা তাদের এমপ্লয়ারের এগেইনস্টে কাজ করে। ওই কর্মচারীটা যে ডাইং এর কেমিক্যাল কিনতেছে কমিশনের বিনিময়ে, সে কি ভালোটা কিনবে নাকি? যে বেশি কমিশন দিবে সেটা কিনবে। তাহলে এটা কি তার এমপ্লয়ের এগেইনস্টে গেল না? তার এমপ্লয়ির যে কাজটা কাপড় রং করবে, বাইরে এক্সপোর্ট করবে, সেই কাজের জন্য বেস্ট পসিবল কেমিক্যালটা হলে ভালো, তাই না? কিন্তু সে তো বেস্টটা কিনবে না, সে দিবে যে তাকে ঘুষ দিছে বা কমিশন দিছে বেশি, সেটা কিনবে সে। একই কথা লুব্রিক্যান্টের বেলায়। যারা গাড়ি বা ইঞ্জিন নিয়ে সামান্য আইডিয়া আছে তারা জানেন যে মোবিল গাড়ির অত্যন্ত, গাড়ি বলে না, যে কোনো ইঞ্জিনের লুব্রিক্যান্ট যেটা, সেটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা জিনিস। আপনার গাড়ি বা আপনার ইঞ্জিনের লাইফ কতটুকু, সেটা মানে 90% ডিপেন্ড করে আপনি আপনার লুব্রিক্যান্টটা কিভাবে ইউজ করলেন, কত নিয়ম মতো রিপ্লেস করছেন কিনা, ভালো লুব্রিক্যান্ট দিচ্ছেন ইত্যাদির উপরে। ফুয়েল ধরেন, কি হবে, ফুয়েল খারাপ হলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। ধরেন ফুয়েলের ভিতরে পানি আছে, কথার কথা পেট্রোলের সাথে পানি মিশিয়ে দিয়ে দিচ্ছে আপনি, কি হবে, ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু লুব্রিক্যান্ট যদি না থাকে বা লুব্রিক্যান্ট যদি খারাপ হয়, আপনি জাস্ট একটা একটা স্টার্ট দিয়েছেন, শেষ, আপনার ইঞ্জিন সিজ হয়ে গেছে। খুবই ক্রিটিক্যাল জিনিস। কিন্তু আপনি যখন আপনার কোম্পানির মেশিনারিজ বা গাড়ির জন্য যখন লুব্রিক্যান্ট কিনতেছেন, সেই লুব্রিক্যান্টটা কিনতেছেন যে আপনাকে বেশি কমিশন দিল। বাংলাদেশে কিন্তু 2 নম্বর লুব্রিক্যান্ট বানানোটা একটা $multi-million ব্যবসা। আমি চিনি, সিলেটে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি রহিমাহুল্লাহ মারা গেছেন, তার পাশের বাসাটা তার ভাইয়ের বাসা ছিল, বিক্রি হয়ে গেছে, বিশাল লাক্সারিয়াস বাসা। সেই বাসাতে যারা, যে ফ্যামিলিটা ভাড়া থাকে, তাদের অফিসিয়াল উপার্জন হচ্ছে মোবিল, পোড়া মোবিল নিয়ে আইসা ওইটাকে কেমিক্যালি সাফ কইরা ওইটাকে নতুন ক্যানের ভিতরে ভর্তি কইরা 2 নম্বর মোবিল বাজারজাত করা। এখন মোবিল দেখতে মোবিল হলে হয় না তো, এটা অনেক প্রপার্টিজ আছে, সেগুলো থাকতে হয়, তবে সেটা কাজ করবে, তবে সেটা ওই ইটা করবে। এই মোবিলটা যে হয়তো আপনাকে, আপনার কোম্পানির আপনি মোবিল কেনার দায়িত্বে আছেন, আপনাকে দিয়ে দিল, মানে লুব্রিক্যান্ট কেনার দায়িত্বে আপনাকে একটা মোটা কমিশন দিল, আপনি এটা নিয়ে এই করলেন, কোম্পানির মেশিন 50,000 ঘন্টা চলতো, 25,000 ঘন্টা চলে সিজ হয়ে গেল সব, তাই না? তাহলে আপনি কাকে ডিপ্রাইভ করলেন? আপনার এমপ্লয়ারকে। কিন্তু আপনি এমপ্লয়ি, কিন্তু আপনি কাকে ডিপ্রাইভ করলেন, কার ক্ষতি করলেন? আপনার এমপ্লয়ারের ক্ষতি করলেন, যেটা কিন্তু ইসলামে কোনোভাবে জায়েজ না, কোন ক্লজে আপনি জায়েজ করতে পারবেন। এটাই বলতেছেন যে ব্রাইবারি ইজ এ কজ অফ করাপশন ওয়্যার বাই এমপ্লয়িজ অ্যাক্ট এগেইনস্ট দেয়ার এমপ্লয়ার্স। নিমক হারামি করে, যেখানে আপনার এমপ্লয়ারদের সাথে এমন একটা সম্পর্ক থাকবে যে, আমরা স্পিড অফ ট্রাস্ট পড়লাম না ওই দিন, মানে সাংঘাতিক ব্যাপার, মানে এমপ্লয়িরা আমরা ট্রাস্ট করবো এবং এমপ্লয়িরাও ট্রাস্টওয়ার্দি হবে। তাদেরকে, তারা যদি আমাদেরকে বলে ব্ল্যাক, তাহলে ব্ল্যাক, হোয়াইট বললে হোয়াইট, এইভাবে হওয়া উচিত ট্রাস্টটা। কিন্তু সেখানে আপনি বেইমানি করলেন, জাস্ট কমিশনের জন্য করলেন। Those who have the means to pay a bribe but come late for particular service, or who do not even merit the services, though, will trample others' right to be served promptly. এই যে বলছি, হসপিটালের উদাহরণ দিছি আমি, সিরিয়াল, এটা বলতেছেন এখানে, যে যাদের যারা আপনার করতে পারেন, ঘুষ দিতে পারেন, কিন্তু যারা লেট আসছেন, কোন একটা পার্টিকুলার কাজে লেট আসছেন, আইসা দেখছেন 25 নম্বর সিরিয়াল চলতেছে, আপনার ধৈর্য নাই, আপনি ড্রাইভ করতে পারেন, বাস আপনি আপনি ওইটা নিলেন। অথবা আপনার ছেলে টিকে নাই পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় টিকে নাই, 2 মার্ক বাড়ায় দিলেই হয়ে যেত, আপনি গিয়ে কেরানির সাথে কথা বলতেছেন। আমি এরকমও জানি ঢাকার নাম করা স্কুলের, যে স্কুলগুলোতে, নাম বললাম না থাক, যে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা, ওইটা কেরানিরা ফাঁস করে দেয় বিশাল অঙ্কের পয়সার বিনিময়, এবং ওইটা বাসায় মুখস্থ করে লেখা প্র্যাকটিস করে তারপরে এসে পরীক্ষা দিয়ে তারা ওই সব স্কুলগুলোতে, নাম করা স্কুল যেগুলোতে ধরেন হাজার হাজার পোলাপানে একসাথে পরীক্ষা দেয়, মানে হয়তো 30টা এন্ট্রি লেভেলে 30টা সিটের জন্য দেয়, সেখানে এইসব কাজগুলো চলে। এই কথাই বলতেছেন এখানে, যারা লেট আসছে অথবা যাদের মেরিট নাই ওই সার্ভিস পাওয়ার, অর্থাৎ যারা এমনিতে ভর্তি হতে পারতো না, তারা কি করতেছে, টাকার বিনিময়
যারা আগে আসছে অথবা যারা মেরিটোরিয়াস, যারা মেরিটের বলে পাইতো ওইখানে, তাদেরকে ডিপ্রাইভ করে আগে ঢুকে যেতেছে। এরপরে একটা হাদিস আসতেছে, আব্দুল্লাহ ইবিন আমর বিন আস রামিহা কি হলে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুমা, সরি রাদিয়াল্লাহু আনহুমা, বাপ ছেলে দুইজনেই সাহাবী। আব্দুল্লাহ ইবিন আমর বিন আল আস, তার বর্ণনায় আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবন মাজার হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, the curse of Allah is upon one who offers bribe and the one who takes. এটা একটু ল্যাঙ্গুয়েজটা একই, একটু একটু এদিক সেদিক আর কি। এটা একটা হাদিস। এরপরে বলতেছেন সূরা বাকারার 188 নম্বর আয়াত কোট করতেছেন, সেখানে বলতেছেন, আল্লাহ বলতেছেন, and do not eat up your property among yourself for vanities, নিজেদের সম্পদ আত্মসাৎ করো না, আইল ঠেলো না, জায়গা দখল করো না, করে না মানে যা করে মানুষ আর কি। nor use it as bait, বেট মানে কি, ওই বড়শিতে যে খাবারটা লাগায় না, লাগাইলে মাছ এসে ধরে, তো বেট বলছে এখানে, বেট ফর দ্য জাজেস, বেট মানে জাজদের, মানে যারা বিচারক, তাদেরকে টোপ দিও না টাকার, যে তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে কিন্তু তোমার এই টাকাটা দিব, এইটা আর কি ব্রাইব। এটা ব্রাইব বুঝেছেন আল্লাহ এখানে, শব্দটা ইউজ করছেন বেট। nor use it as bait for the judges with the intent that you may eat up wrongfully and knowingly a little of other people's property. এটা শুধু প্রপার্টির বেলায় বলছে, আপনি কেস করছেন গিয়া, এই জায়গাটা আমার, আসলে আপনি জানেন যে জায়গাটা ওনার, তো আপনি জাজরে বলছেন যে এটা আমার পক্ষে রায়টা দেন, আপনারে দিমো একটা হ্যান্ডসাম, এই কথাটাই আর কি, এই কথাটা ইমপ্লিকেশন। এখন আমরা চটপট খুব ফাস্ট কিছু জিনিস পড়বো। প্রথমটা হচ্ছে যে সাম এক্সাম্পলস অফ কারাপশন কজড বাই ব্রাইবারি, ব্রাইবারি দিয়ে, ঘুষ দিয়ে করাপশন, এগুলো আমি বলে ফেলছি অলরেডি, তারপর একটু জাস্ট টাচ করে যাব। কন্ট্রাক্টরের কথা বলছেন, গভর্নমেন্ট টেন্ডার, যে কোয়ালিফাই করে না সে ঘুষ দিয়ে করে। ভেহিকেল ইন্সপেক্টর বলছেন, এটা কিন্তু আমাদের দেশে খুব কমন, এই যে বাসগুলো অ্যাক্সিডেন্ট করে, এগুলো নিয়ে এই যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় বাইরে হয়েছে না, অধিকাংশের ফিটনেস নাই, ফিটনেস যাই না, তাদের কাগজপত্রই নাই, তাদের মানে ড্রাইভারের লাইসেন্স নাই। আপনার হেভি ভেহিকল চালায় বাংলাদেশে যারা, 60, 70, 80% লাইসেন্স নাই, সব 2 নম্বরের লাইসেন্স, হেভি ভেহিকলস এর বিশেষ করে, কিন্তু রাস্তায় সমানে তারা মানুষ মেরে চলছে, এটা একটা ক্ষেত্র। তারপরে জাজের কথা বলতেছেন, এটা একটা ক্ষেত্র ব্রাইবারির। হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়াল, এটা তো আমরা জানি আমাদের দেশে এটা একটা ক্ষেত্র। আপনি যে এসি ল্যান্ড বা কি বলে ওইগুলো, সাব রেজিস্টার বলে, উঁচা একটা ইসের উপর বসে থাকে, লর্ড, উঁচা একটা মঞ্চের উপরে বসে থাকে, আর ওইখানে কাগজে লিখতে থাকে যে কত কত করে দিছে আর কি, ওগুলো সব ঠিক আছে কিনা দেখেন, আপনি পাশে কাগজ আছে, পেন্সিল আছে, পেন্সিল দিয়ে লেখা চলতেছে কত, ওর সামনে আপনি বসতে, ও পারমিশন না দিলে বসতে পারবেন না আপনি অ্যাজ এ সিটিজেন, মাই লর্ড আর কি, নজবিল্লা। রিটায়ার্ড অফিসার হু ওয়ান্টস টু ক্লেম হিজ পেনশন, আমার এখানে যারা গভর্নমেন্ট অফ চাকরি করছেন এককালে, বা যাদের বাবারা করছেন, তাদের পেনশন পাইতে কি করতে আপনারা জানেন। তারপরে বলতেছে প্যারেন্ট হুজ সন অর ডটার ডিড নট ফেয়ার ওয়েল ইন প্রাইমারি ন্যাশনাল এক্সামিনেশন, ওনার দেশের কথা বলতেছেন, কেনিয়ার কথা, আমাদের দেশে একই কথা, মেডিকেলে ভর্তি, ইউনিভার্সিটি ভর্তি, ভর্তি একটা যুদ্ধ না, একটা বিশাল যুদ্ধ তো ভর্তি, মানে অ্যাজ ইফ মানে জান্নাত মিস হয়ে গেল আর কি, এরকম একটা ভাব মানুষের। সত্যি কথা যেটা আমাদের দেশে, একটা একটা আপনি বুয়েটে বা সাস্টে আপনার ছেলেরে ঢুকাইতে পারছেন, আর কোথাও পারেন নাই, কোন বুয়েট চুয়েট কুয়েট যত কিছু আছে, যত এট আছে আর কি, ডুয়েট টুয়েট যা কিছু আছে, কোথাও পারলেন না, না পাইরা আপনি এখন রাস্তার একজন পাবলিক, আপনার মনে হবে যে আপনার জান্নাতি মিস হয়ে গেছে, মানে দুনিয়াটাই শেষ আর কি। আচ্ছা, an incumbent president seeking re-election, যখন কেউ রি-ইলেকশন চাইতেছে, সে কিভাবে করে, যারা যারা ইলেকটোরাল কমিশন যে আছে তাদেরকে ঘুষ দেয়, যারা ঘুষই তো, এটা কোনো না কোনো ফর্মে ঘুষ, যারা প্রিজাইডিং অফিসার, যারা আইন শৃঙ্খলা বাহিনী, সবাই পায় এখান থেকে পয়সা, সবাই এখান থেকে পয়সা পায়, সবাই স্টেক আছে, এবং সবাই তাকে করাপ্ট করার চেষ্টা, মানে তাকে ইলেক্ট করার চেষ্টা করে। এটা উনি কেনিয়ার কথা বলতেছেন। বাংলাদেশে তো আমরা দেখলামই, পরপর 3টে ইলেকশন দেখছি, আগেও দেখছি, আগের গুলো যে একদম তুলসী পাতায় দোয়া তা না, আগের গুলো সিমিলার জিনিসই ছিল। কোনো ভোটই একেবারে মানে ফেরেস্তার মতো হয়েছে এটা মনে করেন না, ভোটের সিস্টেমই হচ্ছে এটা। আমাদের দেশে মোরস, অন্য দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পুরোটাই বলতে পারেন এইটাই চলে, যার মাসেল আছে, যার টাকা আছে, যে লাইন আপ করতে পারবে তার পক্ষে ভোট যাবে আর অ্যাকচুয়ালি কে কারে দিল এটা আল্লাহ জানেন। তারপরে বলতেছেন যে
যা কিছু আমরা পড়লাম সব ফরবিডেন ইন ইসলাম, ইসলামে কিন্তু প্রত্যেকটা নিষিদ্ধ। In many cases, they completely destroy even a society that has been thriving very well. যে সোসাইটিটা ভালোই চলতেছিল সেটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয়। আমাদের দেশটায় 2008-এর আগে যাই ছিল নিয়ম শৃঙ্খলা আইন যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে না। আজকে আপনি জানেন না আপনি কোথা থেকে শুরু করবেন। নোবডি নোজ। এই যে যারা দেশ চালাইতেছে তারাও জানে না তারা কোথা থেকে শুরু করবে, কারণ তারা বুঝতেছে যে লোম বাঁচতে কম্বল টোটালি খালি হয়ে যাবে। পিয়ন লেভেল পর্যন্ত কারাপশন চলে গেছে। মানে একটা বললাম না যে পিয়নকে আপনি একটা কথা বলতে পারবেন না পয়সা ছাড়া। মানে কোথা থেকে শুরু করবেন, একটা ওয়ার্ড বয় ঢাকা মেডিকেল কলেজে একটা ওয়ার্ড বয়কে আপনি একটা কথা শোনাইতে পারবেন না, ভাই এই এই রক্ত এই সিরিঞ্জটা একটু চেঞ্জ করে দেন, বা এই রক্তের এইটা ব্যাগটা চেঞ্জ করে দেন, কথা শোনাইতে পারবেন না। মানে এইভাবে চলে গেছে পুরা একদম গ্রাস লেভেল পর্যন্ত, গ্রাস রুট লেভেল পর্যন্ত। এটা বলতেছেন কলিং ব্রাইব এ প্রেজেন্ট ডাজ নট জাস্টিফাই অর মেক ইট বেটার। ব্রাইবকে আপনি কি নাম দিলেন, ঘুষকে স্পিড মানি বলেন প্রেজেন্ট বলেন, এটা দিয়ে কিন্তু জিনিসটা জাস্টিফাইড হয় না, আপনি সেই কবিরা গুনার অংশীদারি রয়ে গেলেন। এখানে আল হুমায়দ আস সাইদি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে অ্যাপয়েন্টেড করলেন, নাম ছিল ইবন আল লুতাইবিয়া, টু কালেক্ট জাকাত ফ্রম দ্য সুলাইম ক্ল্যান। একটা গোত্রের থেকে জাকাত ইসের জন্য তাকে এমপ্লয় করলেন, তাকে বললেন যে তুমি এই গোত্রের জাকাত কালেক্ট করে নিয়ে আসো। When he returned, the prophet called him to give account. আল্লাহ রাসূল যে অ্যাকাউন্ট বলছেন, কত কালেক্ট করছো, কি করছো না করছো বলো, স্বাভাবিক কথা এটা কাউকে পাঠাইলে। He said to the prophet, this money is for you. এটা হলো আপনার জন্য, আল্লাহ রাসূলকে বলতেছেন। And this money has been given to me as a gift. আর এটা আমারে গিফট দিছে। ওই যে আবু হুরায়রার গল্পটা বললাম না যে আগে একটা ঘটনা ঘটছিল, এইটা ঘটনা। আল্লাহ মেসেজে তখন বললেন, আল্লাহ রাসূল তাকে বললেন, why didn't you stay in the house of your father and mother? তুমি তোমার পৈতৃক বাড়িতে বসে থাকলে না কেন? To see whether you would receive your gift, যে মানুষে তোমার এই গিফট গুলো দিয়ে যায় কিনা দেখলে না। মিনিং তুমি যদি এই কাজটা করতে না যাইতা তাহলে তোমার মানুষে গিফট দিত কিনা তুমি বসে থেকে দেখলে না কেন? আয়েশা সাইদের সাথে গিফট দিয়ে যায় কিনা তোমারে? ইফ ইউ আর টেলিং দ্য ট্রুথ, এটা বুখারীর হাদিস এখন যেটা পড়লাম। এইটাই জিনিস যে আপনি যদি এই চেয়ারে না বসে অন্যত্র থাকতেন আপনাকে এটা দিত কিনা। আবু হুরায়রা যেটা আগে গল্প বললাম ওটা তো আল্লাহ রাসূলের সময়ের পরে, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় গভর্নর ছিলেন উনি। আচ্ছা, আর কতক্ষণ? 5 মিনিট। ব্রাইভারি এন্ড করাপশন ইন এ সোসাইটি কি করে? অনেক খারাপ এফেক্ট ফেলে। সেই এফেক্ট গুলা এখানে বলে আমরা আজকের হালাকা শেষ করে দিব ইনশাআল্লাহ। একটু ফাস্ট গেছি আমি। পুয়ার পিপল লুজ দেয়ার রাইটস বিকজ দে হ্যাভ নো মানি টু পে ব্রাইবস। গরিব মানুষরা তাদের রাইট হারায় কারণ তাদের, এটা বলে ফেলছেন আগে, তারপর এখন পয়েন্ট ওয়াইজ একটু ট্যাবুলেট করতেছেন। কারণ তাদের কাছে কোনো পয়সা নাই, ঘুষ দেওয়ার মতো কোনো পয়সা নাই। দিলে হয়তো তারাও দিত, থাকলে হয়তো তারাও দিত। তাদের কাছে নাই বলে অনেক সময় দিতে পারে না তারা, এটাও ঠিক। থাকলে তারা যে দিত না তা না, গরিব মানুষের ভিতরেও কিন্তু এটা কাজ করে। গল্প বলবো আমি যে সময় থাকে। দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ এন্ড দ্য পুয়ার গ্রোজ ওয়াইডার। বড়লোক এবং গরিবদের ভিতরে গ্যাপটা বাড়তে থাকে, এটা যেটা আমাদের দেশে হয়েছে। আমাদের দেশে কিন্তু জিডিপি অঙ্কে দেখতেছেন যে আপনার এই পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, এটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু বড়লোক এবং গরিবের ভিতরে 2019 সালে দেখলাম 1 বছরে 10,000 কোটিপতি বাড়ছে। কোটিপতির সংখ্যা কত বাড়ছে এটা একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম 1 বছরে। 2019 সালটাতে 10,000 এক্সট্রা নতুন মানুষ কোটিপতি হয়েছে। আর আপনি চিন্তা করেন ওই 10,000-এর এগেন্স্ট হয়তো 50,000 মানুষ গরিব বা গরিব থেকে গরিবতর হয়েছে। অনেস্ট এন্ড ট্রুথফুল পিপল লুজ দেয়ার রাইটস। অনেস্ট যারা, ট্রুথফুল যারা, যারা দিনদার ধরেন, যারা সত্যি কথা বলে, তারা রাইট, তাদের অধিকার থাকে না এবং তারা সাফার করে। বিকজ দে রিফিউজ টু অফার ব্রাইবস। বসে থাকে, দিনের পর দিন বসে আছে, কাজ হয় না কোনোদিন। পিপল গেট ইনটু হ্যাবিট অফ রিফিউজিং টু ডু ওয়ার্ক দে আর পেইড ফর। তারা যে বেতন নিচ্ছে সেই কাজটা তারা করতে চায় না, সেটা রিফিউজ করে করতে, যতক্ষণ তাদেরকে এক্সট্রা কিছু না দেওয়া হচ্ছে। আমরা পড়ে আসছি এগুলা সেম জিনিস। এরপরে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পিপল হু রিসিভ ব্রাইবস বিকাম অ্যাকাস্টম টু স্পেন্ডিং দ্য এক্সট্রা ইনকাম। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তারা, ঐশী বইলে যে মেয়েটা জেলে আছে এখন, আমি জানি না ওর মৃত্যুদণ্ড হয়েছিল বোধহয়, বাবা এবং মাকে মারছিল পুলিশ অফিসারের মেয়ে, তার পকেট খরচ ছিল 1.5 লাখ টাকা মাসে।
অথচ সেই পুলিশ অফিসারের বেতন হয়তো 20,000 টাকা ছিল। মেয়ের পকেট খরচ, হাত খরচ 1.5 লাখ টাকা, স্কুলে পড়া মেয়ে, সে সেটা দিয়ে ড্রাগ ইত্যাদি এইসব করতো, এবং তার অনেক বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল, কি কি সব, বাবা মা দুইজনকে সে জবাই করছে আর কি। এইটা বলতেছেন যে যখন আপনার লাইফটা হবে, আপনি আপনি যখন মানি ফর নাথিং পাবেন, তখন আপনার লাইফটা এক্সট্রাভেগেন্ট হবে, আপনি অনেক বেশি খরচ করবেন, এবং পরবর্তীতে যখন এটা থাকবে না, তখন আপনি যে কোনো মতে চেষ্টা করবেন এটাকে করতে। যেমন ধরেন ঈদের সময় আমাদের দেশে ঘুষের রেট বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ ঘুষ না খাইলে ওই যে লাইফটাও এরকম হয়ে গেছে, পাখি ড্রেস, হ্যাঁ, তেরে নাম ড্রেস কিনতে হবে, লেহেঙ্গা কিনতে হবে, সেটার যোগানটা কই থেকে আসবে? এক্সট্রা ঘুষ। রাস্তাঘাটে কিন্তু ঘুষ বেড়ে যায়। এই যে ট্রাকগুলার যে নাম্বার আছে না, ওই যে ওই ট্রাকগুলা যখন যায় মাল পরিবহন করে, সব কিন্তু টোকেন আছে, নাম্বার আছে, হিসাব আছে, এগুলো সব রেট বেড়ে যায় ওই ঈদ সামনে আসলে, কারণ আপনার স্টাইলটা ওটা হয়ে গেছে, এটা বলতেছেন। Accustomed to spending extra income, they become dependent upon it. Therefore, to maintain their standard of living, they need constant bribes. তাদেরকে কনস্ট্যান্ট ঘুষ খাইতে হয় ওই লেভেলটা মেনটেন করতে গিয়ে। আপনি লাইফস্টাইল দেখেন না, এই যেগুলো উঠতেছে, কমিশনার লেভেল, ওসি লেভেল, ওসি, ইন্সপেক্টর, আমেরিকায় বাড়ি, 50টা বাড়ি, 25টা বাড়ি, কি কয় আর না কয়, 500টা বাড়ি। কালকে বলতেছে প্রাইম মিনিস্টারের মেয়ের নাকি 500টা বাড়ি আছে আমেরিকায়, এই কানাডায় 500টা অ্যাপার্টমেন্ট বা বাড়ি আছে। কি বলতেছে এগুলা? মানে এগুলো তো আমরা কল্পনাও করতে পারি না, কল্পনারও কল্পনার বাইরে। তারপরে বলতেছে কস্ট অফ এভরিথিং গোজ আপ বিকজ bribes have to be paid out of production. আপনারা জানেন খালি সবজিরটা কথাবার্তা হইতেছে না, কত ঘাটে আপনি স্পিড মানি দিয়া, পয়সা দিয়া, চান্দা দিয়া, ঘুষ দিয়ে আসতেছেন। সবই একই কথা, সব একই জিনিস, ঘুষ, চান্দা, সব কিন্তু একই, সবই করাপশন। থ্রু করাপশন, এরপরে বলতেছেন মানি সুইন্ডেল আউট অফ দ্য কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এখন বলতেছে কেনিয়াতে ব্যাংকগুলো সব ফোকলা হয়ে গেছে, অলমোস্ট bankrupted the country and drained its economy, leaving its citizen in abject poverty. সমস্ত ব্যাংক ট্যাঙ্ক লুট করে কেনিয়ার পয়সা সব বাইরে গেছে, আমাদের দেশে যেটা হয়েছে সেটাই। এবং মানুষ এখন হতবম্ব, 10,000 টাকা একটা চেক নিয়ে গেলে 3 বার ঘুরায় দেয় ব্যাংক থেকে। কত স্টোরি দেখতেছেন না? এই মোটামুটি ভাবে আমার আজকের বক্তব্য। 1 মিনিট টাইম আছে, আমার যে গল্পটা বলতেছি, 2টা গল্প বলতেছিলাম, প্রথমটা ভুলে গেছি, সেকেন্ডটা মনে আছে। সেটা হলো অনেক বছর আগের কথা, আপনার 75 অ্যারাউন্ড, আগে পিছে 4, 5 এরকম, 6ও হইতে পারে। আমাদের গ্রামে, আমরা তো আমাদের উপাধি হলো চৌধুরী। সিলেটে যারা চৌধুরী তাদের আবার রায়ত থাকে, মানে তাদের এককালের প্রজা আর কি, এখন তো সব উঠে গেছে। তো সেরকম একটা লোকরে আরো দলবল নিয়ে আমার ওই চাচার একটা ফ্যামিলি জয়পুরহাট গেছিল। জয়পুরহাট থেকে তারা বিয়ের একটা অনুষ্ঠান ছিল, বিয়ে সাইরা ঢাকা হয়ে এখন সিলেট যাবে। তখন ওই ট্রেনের টিকিট কেটে বসার সিট কনফার্ম করার ব্যবস্থা ছিল না, জোর যার মুলুক তার, আগে আগে গিয়ে যে উঠতে পারলো তার সিট। এটা শুরু হয়েছে এরশাদের সময়, এই যে অন্তনগর বলি না, এটা এরশাদের সময় শুরু হয়েছে। এখন তো অন্তত একটা টিকিট মানে একটা সিট পাবেন ইনশাল্লাহ, সেটা ছিল না। তো ওনার নাম, উনি মারা গেছে, ওনার নাম মনু, যার কথা বলতেছি, ভদ্রলোক। কোনোদিন শহরের মানে সিলেটের বাইরে কোনোদিন যায় নাই, ঢাকা বাদ দেন, বগুড়া বাদ দেন, কোনোদিন না। তো কমলাপুর স্টেশনে উনি কেমন লস্ট আর কি। তো যখনই খাকি পোশাক আলা যেই দেখো, ওটা পুলিশ কি না সেটা না, তো আমার চাচাতো বাইরে বলে, আচ্ছা ওরে একটু পয়সা দিলে বোধহয় আমাদের একটু ব্যবস্থা করে দিবে জায়গার আর কি, মানে সাইদা পয়সা দিতে চাইতেছে। তার পয়সা না, পয়সা আমার চাচাতো ভাই দিবে, কিন্তু সাজেস্ট করতেছে যে ওরে দিলে বোধহয় আমাদের একটু, মানে তার ব্রেনে ওটা প্ল্যান্টেড যে ইউনিফর্মের লোকদের দিলে, পয়সা দিলে কাজ হয়, মানে ওটা পয়সা দিলে ওতে একটা বসার জায়গা করে দিবে বা একটা সিটের ব্যবস্থা করে দিবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।